কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। বিএনপি কিন্তু কোনো জনগণের মধ্য থেকে ডেভেলপ করা রাজনৈতিক দল না। এটা ডেভেলপ করেছে ক্ষমতার ছত্রচ্ছায়ায়। এবং তার যিনি প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির জন্ম নিয়েছেন। অস্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এসে একটা লম্বা সময় ধরে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছেন। অনেক অসাংবিধানিক কাজ করতে হয়েছে, সংবিধানকে স্থগিত করতে হয়েছে, মার্শাল লকে প্রাধান্য দিতে হয়েছে। তারপরে পঞ্চম সংশোধনী নামে একটা সংশোধনী পাশ করেছেন, দিয়ে বলেছেন এত সালের এত দিন থেকে এত সালের এত দিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যায় না। আওয়ামী লীগ বাতিলও করেছে। কিন্তু একটা সময় পরে, দীর্ঘদিন পরে পঞ্চম সংশোধনী বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছেন ইউজারপার, ইংরেজিতে ইউজারপার, বাংলায় যাকে বলে অবৈধ ক্ষমতা দখলদারি। এইবার যে বিএনপি ক্ষমতায় আসলো, এটাও তো একটা অস্বাভাবিক প্রক্রিয়া আসলো। অস্বাভাবিকতাটা কি? অস্বাভাবিকতাটা হলো নির্বাচনের টাইমটাই অস্বাভাবিক। নির্বাচন তো হওয়ার কথা না। 26 সালের 12 ফেব্রুয়ারিতে কে ইলেকশন করবে? অস্বাভাবিক টাইমে নির্বাচন, একটা অস্বাভাবিক সরকারের অধীনে নির্বাচন, একটা বিপ্লবের পরে গঠিত সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের বহু কিছু অ্যাব্রোগেট হয়ে গেছে, তারপরে সরকার গঠন, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে বিচার হচ্ছে, সংস্কার হচ্ছে, নির্বাচন হচ্ছে। এখন দেখেন কি আশ্চর্য ব্যাপার, বিএনপি এসে এখন নিয়মের কথা বলছে। তাহলে তাদের প্যান্ডোরার বক্সটা ওপেন হয়েছিল পঞ্চম সংশোধনী করার পরে। বক্সটা যখন ওপেন হয়, হওয়ার পরে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন পাস হয়। আপনি কনস্টিটিউশন দেখবেন A to Z শুধু পরিবর্তন আর পরিবর্তন আর পরিবর্তন। তাহলে এইবার আদালতে কি নিচ্ছেন? তারাই নিচ্ছেন আদালতে, তাদের ইন্ধনে যাচ্ছে আদালতে, সরকারের ইন্ধনে আদালতে যাচ্ছে। সরকার স্পষ্টভাবে বিএনপি দলীয় কিছু লোকদেরকে মাধ্যমে এই কাজ করাচ্ছেন, সরকারের একটা অংশ এটার সঙ্গে ডাইরেক্টলি জড়িত। কেন নিচ্ছেন এটা? কি বেনিফিট পাবেন এখানে? যে কয়টা রুল ইস্যু হয়েছে তার মধ্যে একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না। অবৈধ হইলে বিএনপির লাভ কি? কি লাভ পাবে তারা? দেখি না তো, আমি তো কোনো লাভ দেখি না। কে অ্যাডভাইস করছে তাদের এটাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য? সেকেন্ড প্রশ্ন, গণভোটের প্রশ্নটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন, বলেছেন যে গণভোটের সেকশন 3 অফ দি গণভোট অধ্যাদেশ এটা কেন অসাংবিধানিক হবে না? গণভোট ধরেন অসাংবিধানিক হয়ে গেল। ফর এক্সাম্পল, এমিকাস কিউরি ডাকলো, কয়েকদিন ধরে আলাপ আলোচনা হলো, অবশ্যই ডিক্লেয়ার্ড গণভোট অসাংবিধানিক। তো বিএনপি কি পাবে? সরকার কি পাবে? জুলাই অভ্যুত্থানকারীরা কি পাবে? এটা তো সুস্পষ্ট, বিএনপি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি। অবশ্যই আরো যারা এর সঙ্গে আছেন তারা সকলেই পক্ষের শক্তি। হা ভোটের ক্যাম্পেইন করেছেন তারা, অবশ্যই প্রকাশ্যে হা ভোটের ক্যাম্পেইন করেছেন। এটাকে আবার আদালতে নিয়ে যাচ্ছেন, যে আদালতে নিয়ে রুল জারি করাচ্ছেন মেকানিজম করেছেন তো স্পষ্ট, আমি দেখেছি, আই ওয়াজ দ্য উইটনেস। মেকানিজম করেছেন, চুরে কর চুরি কর, গৃহস্থের কর সজাগ থাক, মাঝখানে বলে আমার রুল দরকার। রুল নিয়েছেন, আবার 30টা বিষয় একমত হলো, 8 মাস আলোচনা করলাম, বিএনপি সেখানে লিডিং পলিটিক্যাল পার্টি, আমরা পার্টিসিপেট করলাম, 32টা রাজনৈতিক পার্টিসিপেট করলো, এইটার উপর আর একটা রুল নিয়েছে। যেগুলো দ্বিমত পোষণ করেছে এটা না, যেগুলো একমত হয়েছে। আচ্ছা, একটু আপনাকে পজ দিয়ে একটু পরিচয় করে দিয়ে, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জি, আমি এটা বলছি, এই বক্স যদি ওপেন হয়, কি বক্স ওপেন হচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল, একটা ওপেন হলো। গণভোট অধ্যাদেশের সেকশন 3 বাতিল, গণভোট গেল। তারপরে শিডিউল অব দি জুলাই গণভোট অধ্যাদেশ 30টা কনসেনসাসের বিষয় গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রস্তাবদাতা তো তারাই, 31 দফায় তো উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, এটাই তো কনসেনসাসের অংশ। তো এইটার উপর রুল চাইছে যে এই যে পিআর এর ব্যাপারটা, একদিকে না, এটার পিআর নাই তো। 30-এর মধ্যে যেখানে একমত হয়েছে সেখানে তো পিআর নাই। সেখানে আছে বাংলাদেশে একটা বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এতটুকুর ভিতরে সকলে একমত। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই ব্যাপারে দ্বিমত আছে, ডিসেন্ট আছে। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট নাই, সেটার বিরুদ্ধে যে রুল নিয়ে আসছে, এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপি ইজ বিগ পলিটিক্যাল পার্টি, ইটস বিগ পলিটিক্যাল পার্টি, বাট রাডারলেস সামটাইমস। আচ্ছা শিশির ভাই, আপনাকে একটা আমি প্রশ্ন, আমি বাংলা ইংরেজিতে আমার সিনিয়র বলতেন
ডু নট প্লে উইথ এভরিথিং, দের আর সাম মিসাইল উইচ আর আনগাইডেড মিসাইল। আমার ওই দিন আদালতে বিএনপির লোকদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে দে আর অ্যাক্টিং এজ অ্যান আনগাইডেড মিসাইল। তারা জানে না এটা কোথায় গিয়ে শেষ হবে। আচ্ছা, এরকম মিসাইল নিয়ে খেলা করছেন, মারছেনও, কিন্তু ডেস্টিনেশন জানেন না। আচ্ছা, আপনাকে দুইটা প্রশ্ন আমি রেখে যাই, পরে আপনার কাছ থেকে একটু উত্তর নেব। সেটা হচ্ছে যে 30টি বিষয়ের ক্ষেত্রে একমত বিএনপি, মানে 30টি বিষয়ে যে রাজনৈতিক দলগুলো এক হয়েছে সেটিও গণভোটে লেখা আছে, কিন্তু গণভোটে এখানে বিএনপি এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ উচ্চকক্ষে বিএনপি মনে করে যে নিম্নকক্ষের সংসদ সদস্যর হারে উচ্চকক্ষ হবে, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কথা ছিল যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে। শিশির ভাই, আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় তো বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কিন্তু গণভোটে খতে আবার বলা আছে যে মানে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে। তাহলে গণভোটে যেখানে এটা স্পষ্ট করা আছে, আবার গটে বলা আছে যে 30টি বিষয় একমত হয়েছে সেগুলো করতে বাধ্য। এরকম একটি সাংঘর্ষিক জায়গায় আসলে কি করণীয়? এবং আরেকটি বিষয় আমি এটার পরে আপনাকে সেই প্রশ্নটাও করবো, যে আপনি যে বললেন যে বিএনপির এটা করলে লাভ কি, এমনও তো হতে পারে আইনি কোনো জটিলতা যেন না থাকে, বিএনপি সে কারণে এটা করছে, সেই প্রশ্ন থাকতে পারে কিনা জানে বলে মনে হয় না। জানে বলে মনে হয় না। রিপন ভাই, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো শিশির মনিরের বক্তব্য থেকে এসছে। আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে প্যান্ডোরার বক্স খোলার কথা, সেটি আসলে কি? উনি বলেছেন যদি এভাবে যদি সংবিধানের বিষয়গুলো ধরা হয় তাহলে বিএনপি কোনো একেবারে গতানুগতিক রাজনৈতিক দল থেকে আসেনি, বরং ক্ষমতা থেকে রাজনৈতিক দল গঠন হয়েছে, এবং জিয়াউর রহমানের যে শাসনামল ছিল সেটাকে বৈধতা দেওয়ার জন্য, আপনার লেজিটিমেসি যে ক্রাইসিস সেটা দূর করার জন্য হানা ভোটের মাধ্যমে, গণভোটের মধ্যে দিয়ে বিএনপি আসছে, পঞ্চম সংশোধনের কথা বলেছে। আসলে আপনি তার এই বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করবেন? তারপরে আমি আপনার প্রশ্ন জানতে চাই যে আমাদের আজকের বিষয় যেটি, যে জুলাই সনদের ভবিষ্যৎ কি, 31 দফা এবং জুলাই সনদ যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে বিএনপি কী করবে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে জনাব শিশির মনিরের পুরো বক্তব্যটা আমি শুনিনি। আমি আপনার উত্থাপিত বিষয় থেকে আমি বুঝতে পারলাম যে উনি এই বিষয়ে কথা বলেছেন। নাম্বার ওয়ান, আমি আমার দুটো বিষয় অজ্ঞতা আছে। একটা হচ্ছে যে আমি যখন এই জুলাই সনদের বিষয়বস্তু, কন্টেন্টস, এগুলো নিয়ে যে আলোচনা হচ্ছিল, সে আলোচনার মধ্যে আমি কোনো অংশীজন ছিলাম না ব্যক্তিগতভাবে। অতএব খুব থরলি এটা করা, পর্যবেক্ষণ করা, এটার প্রোজ অ্যান্ড কনস বোঝার, জানার সুযোগ আমার অলমোস্ট ছিল না। আপনার মতোই পত্রপত্রিকা পড়ে শুনে এইভাবেই মতামত জেনে যতটুকু বোঝার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে যদি প্রশ্নটা হয় যে অবৈধ হলে লাভ কি জুলাই সনদ? দ্বিতীয়ত হচ্ছে আমি তার মতো আইন পেশার লোক নই। জি, আমি যা বলবো সেটা নেহায়ত আমার কমন সেন্সের মধ্যে। আমি অনেক আইনের মুরব্বীজনদের কাছে শুনেছি ল ইজ নাথিং বাট এ কমন সেন্স, শুনেছি তাদের কাছে। আমি জানি না, যদি আমি আইন পড়েছি, কিন্তু কখনো আমি আইন নট এ প্র্যাকটিসিং লয়ার, প্র্যাকটিস করা হয়নি, হোয়াট এভার। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিষয়টা যদি আপনার এবং ওনার বরাদ্দে আপনি যেভাবে উত্থাপন করেছেন, তাতে মনে হলো, বা আমি শেষ মুহূর্তে যখন ওনার আলোচনায় যখন এখানে অংশ নিলাম, তাতে করে মনে হলো যে এখানে বিষয়টা যে আদালতে গড়িয়েছে, এই আদালতের গড়ানোর প্রক্রিয়ার মধ্যে বিএনপির একটা অংশগ্রহণ বা বিএনপির একটা ভূমিকা ছিল, এটাই বুঝাতে চেয়েছেন। আচ্ছা, তো বিএনপি এটা, হ্যাঁ, এখন আদালতে যেহেতু বিষয়টা উত্থাপিত হয়েছে, তো স্বাভাবিকভাবেই এখানে সরকারের একজন, এখন কি অ্যাটর্নি জেনারেল ফুল ফ্লেজড নিয়োগ হয়েছে না? ফুল ফ্লেজড আগের জন্যই ভারপ্রাপ্ত আছে। তিনি তো ওখানে ছিলেন বলতে। জি, তিনি ছিলেন। আচ্ছা, তো সরকারের যিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসের যিনি এখন বর্তমানে প্রধান হিসাবে আছেন বা দায়িত্ব পালন করছেন, তিনি হয়তো সরকারকে রিপ্রেজেন্ট করেছেন। এটার মধ্যে বিএনপি, আমি ব্যক্তিগতভাবে বুঝতে চাই না, ভাবতে চাই না, মানতেও চাই না। তাকে আমি ধন্যবাদ দেব, তিনি যে বিএনপি যে জুলাই আন্দোলনের যে একজন বড় অংশীজন, সেটা তিনি বলেছেন। হ্যাঁ, উনি বলেছেন। আচ্ছা, তো সেজন্য তাকে ধন্যবাদ দিতে চাই। আমার কথা হচ্ছে, যারা জুলাই আন্দোলনের একজন অংশীজন, যারা একটা ফ্যাসিজমকে পতন ঘটানোর জন্য যারা অনেক বড় ভূমিকা পালন করছে, অনেক ত্যাগ করতেছে যেই দলটি এবং যেই দলের নেতা কর্মীদেরও, আজকে আমি আপনার সামনে বসে কথা বলছি, আমার বিরুদ্ধে তো প্রায় 36টি মামলা ছিল, এবং যদি আর 4 থেকে 6 মাস যদি শেখ হাসিনা কন্টিনিউ করতেন, তাহলে তো আমার কমপক্ষে 36 বছর জেল হতো, যে সমস্ত ভয়াবহ ধারায় মামলা ছিল।
আমি তো সেখান থেকে গেট রিড অফ হয়েছি, আমি তো সেখান থেকে মুক্ত হয়েছি। আমি রাতে বাসায় ঘুমাই, সকালবেলার যানজট ঠেলে কোর্টে যেতে হয় না, টাইম মেনটেন করার জন্য আমার তো একটু বয়স হয়েছে। এই অবস্থায় আমি মানে ওই যে কি বলে উবারের পেছনে মোটরসাইকেলে করে যেতাম, কারণ এখন তো পুরোনো ঢাকায় গাড়ি ঘোড়া নিয়ে একটা জ্যাম হয়, এগুলো এড়ানোর জন্য। আবার টাইমলি হাজির হলে আবার জামিন কেটে দিতে পারে, নানান ধরনের ফ্যাসাদ ছিল। এই জিনিসগুলো থেকে ব্যক্তিগতভাবে আমি, আমার পরিবার, আমার সন্তান তারা মুক্ত হয়েছে। আপনি টক শোতেও আক্রমণের শিকার হয়েছেন। হ্যাঁ, বহুবার। আমার সাথে একবার ডোনাল্ড নুকে নিয়ে আপনার মনে আছে নিশ্চয়ই? অনেক। আচ্ছা, তো মানে আক্রমণ, বুলিং, হোয়াট নট হয়েছে তো। আচ্ছা, তো এখন এবং যা বলেছি সেটা তো হয়েছে। অন্যরা অনেকেই প্রকাশ্যে বলেছেন যে শেখ হাসিনার এইভাবে পতন ঘটবে তারা জানতেন না, এবং একেবারে ফ্রন্ট রানারও পর্যন্ত পাবলিকলি কথা বলেছেন। কিন্তু আমি বলেছি সরকারের পতন অনিবার্য, সরকার অনিবার্যভাবেই কলাপস করার দিকে যাচ্ছে, মানে হাসিনা গভর্নমেন্টের কথা বলতাম। আমি হবিগঞ্জে, আপনি কি হবিগঞ্জের নাম নাকি? সুনামগঞ্জ, আপনার পাশের জেলা। হবিগঞ্জে আমি 2024 সালের 30শে মেতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম আমি খুব ক্যাটেগরিক্যালি বলেছিলাম যে অনিবার্যভাবে সরকার কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। এবং আমার স্ট্রং পজিশন ছিল, আমার পার্টির নেতাদেরকে আমি কমিউনিকেট করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নো ওয়ে, এই যাত্রায় সরকার আর টিকছে না। 1 তারিখে তো আমি একেবারেই মানে নিশ্চিত হয়ে গেলাম, মানে 1 আগস্ট। আমি বললাম যে তার এখন জাস্ট উই ক্যান কাউন্ট দ্য টাইম, নট ডেইজ, উই ক্যান কাউন্ট দ্য টাইমস। এখন শুধু সময়ের প্রহর গণার সময়টা বাকি। আমি বলেছি, দ্যাট ওয়াজ মাই অপিনিয়ন, দ্যাট ওয়াজ মাই অবজারভেশন। আমি এটাও বলেছি যে আমি কোনো জ্যোতিষ না, আমি কোনো স্পিরিচুয়াল লিডারও না, আমি একজন রাজনৈতিক কর্মী। 2 2 4, 4 থেকে 1 মাইনাস হলে 3 হয়, ওর সাথে আরো 7 যোগ করলে 10, এটা অঙ্ক। পলিটিক্স নাথিং বাট এ ম্যাথমেটিক্স নাকি? আমি দীর্ঘদিন এই জায়গাতে যেহেতু আমার মানে পর্যবেক্ষণ থাকে, আমার অংশগ্রহণ থাকে, আমি বুঝতে পেরেছি। আমার কথা হচ্ছে এটার মধ্যে এই যে পতনটা হলো, সেখানে তো আমার কথা বলার মধ্য দিয়ে রাজপথ থেকে শুরু করে আন্দোলনের মানে অংশগ্রহণ করে বা মামলার ভুক্তভোগী নানাভাবে, তো এটার মধ্যে আমিও তো একজন ব্যক্তিগতভাবে অংশীজন। আমি তো এটা সফলতা চাই। আমি তো চাই যে পুরনো ধ্যান ধারণার পচা রাজনীতি, গন্ধযুক্ত রাজনীতিটা যাতে ফেরত না আসে। আমরা একটা ভালো নির্বাচন হবে, জনগণ ভোট দিতে পারবে, জনগণের সরকার হবে, এবং সেই সরকারকে প্রশ্ন করা যাবে, সরকার প্রশ্নের উত্তর দিতে পারবে, একটা ডেমোক্রেটিক পলিটি থাকবে, একটা ট্রান্সপারেন্সি থাকবে সরকার পরিচালনার মধ্য দিয়ে, তাই না? তো এই জিনিসগুলো তো থাকবে। আইন প্রক্রিয়ায় মানুষের এখন বর্তমান ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ নাই। আমি বহুবার টকশোতে, আপনার টকশোতে বলেছেন যে আমি খুব ভীষণভাবে চিন্তা করি ভোটাররাও কিভাবে আইন প্রক্রিয়া অংশ নিতে পারে, মানে আইন প্রণয়নের ক্ষেত্রে নিজেরা করবেন না, বা তাদের প্রস্তাবটা যেতে পারে। পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশে এই ধরনের প্রস্তাব হয়, যায়, তারা পিটিশন করে, পিটিশনের মধ্য দিয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে আমি মানতে চাই না যে মানে 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 অ্যাজ পার হিজ কমপ্লেইন অথবা তার অবজারভেশন যে বিএনপিটা করতে চাচ্ছে। রিপন ভাই, আপনার বক্তব্য কিন্তু অনেকটাই স্পষ্ট এবং অনেক ইতিবাচকই বলা যায় জুলাই সনদ। আমি যতটুকু আপনার কথা শুনলাম, কিন্তু তারপরে একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, যে প্রশ্নটি শিশির মনিরও রেখেছে, সেটি হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, আমি বলতে চাচ্ছি বিএনপির এই যে আদালতে যাওয়ার পেছনে আমি বুঝতে চাই, মানতে চাই, বিশ্বাস করতে চাই, কারণ আমি আমাদের কাছে রিটকারী আইনজীবী ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে। আমরা বিরতির পর তাকেও সংযুক্ত করবো এবং তারপর আমরা আসলে কেন এটি রিট হয়েছে, এটির আসলে লাভ ক্ষতি কি সেটি জানার চেষ্টা করব। দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরেই। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত বাকি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং এইমাত্র আমাদের সঙ্গে যুক্ত হলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং একই সঙ্গে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, জুলাই সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, সেটির বিপক্ষে যে একটি রিট হয়েছে, সেই রিটকারী আইনজীবী, রিটের পক্ষের আইনজীবী আমি মামুন ভাই আপনাকে ধন্যবাদও জানাচ্ছি এবং একই সঙ্গে একটু জানতেও চাচ্ছি। আমরা বেশ আলোচনা করছিলাম, বিশেষ করে একটি আলোচনার উত্তর আমরা পাচ্ছিলাম না, যে এটি যদি অবৈধ হয় তাহলে আসলে বিএনপির বা কার লাভ।
এবং এই রিটটি করার পেছনের কারণ বা রিটের পক্ষে আপনি আইনজীবী হিসেবে আপনি কেন এটি করেছেন, এবং এটি যদি কোনো কারণে অবৈধ হয় তাহলে বর্তমান সরকারের ক্ষেত্রেও লেজিটিমেসি ক্রাইসিস তৈরি হতে পারে কিনা? জি, ধন্যবাদ আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আমার সঙ্গে দুজন সম্মানিত সহ আলোচক আছেন, তাদের ধন্যবাদ, এবং আপনার অগণিত বাংলা ভাষাভাষী দর্শকদেরকে শুভেচ্ছা। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যানজটের কারণে একটু দেরি হওয়ার জন্য। আপনি যে প্রশ্নগুলো করেছেন আমি আসলে এইভাবে উত্তরগুলো দিতে চাই, আপনার মতো করে দেন। কারণ আমাদের একটা প্রবলেম হয়েছে, সবারই কার লাভ কার ক্ষতি সেটি বিষয় না। জুলাই সংস্কার অধ্যাদেশ আদেশ 2025 বা গণভোট, সেটা বিগত সরকার অর্ডিন্যান্স করেছে, এবং এখানে আমি একা আইনজীবী ছিলাম না, এই দুজন আমাদের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তো ছিলেন, আমাদের টিম লিডার ছিলেন মিস্টার এহসানুল করিম, এবং যিনি সমস্ত ক্রাইসিস সময় 2007-এর জরুরি আইনের সময় উনি তখন ব্যারিস্টার রফিকুল হক সাহেবের অ্যাসোসিয়েট ছিলেন, এবং তখনকার দুই নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তখন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা, দুইজনেরই উনি আইনজীবী ছিলেন। তো প্রথমে আমাদের একটা বিষয় ক্লিয়ার করা দরকার, যে এটা আমি আর প্রসঙ্গ টানছি না, কারণ আমি ফেসবুকও চালাই না, মানসিক যন্ত্রণা থেকে মুক্ত। তো ফেসবুকে যে দেখছি আমি, আমার মেয়ে বা আমার পরিবার থেকে যে বলছে এই করবে ওই করবে, মানে যে যার মতো করে বলছে, তো সেটা বলুক, সেটাতে আমরা অভ্যস্ত। কিন্তু প্রশ্নটা হলো যে এইটা সংবিধান অনুযায়ী বৈধ হয়েছে কি হয়েছে না, এটা হাইকোর্ট বিভাগে কেউ দরখাস্ত, দুজন আইনজীবী দরখাস্ত করেছে, এটা শুনানির একদম, এবং শুনানিতে আমরা শুধু হিয়ারিং করিনি, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ওনার তো সাংবিধানিক সুযোগই রয়েছে যে কোনো কোর্টে হিয়ারিং করা, এবং আমাদের সংবিধানের 102-এর একটা সাব আর্টিকেলে আছে, যদি অ্যাডিন্টারিম অর্ডার কেউ না চায় পিটিশনার অন্তর্বর্তীকালীন, ধরেন এখানে আইনের কার্যকরিতা এসছে বা অন্য কিছু, তাহলে অন্য আইনজীবীদের, অন্য পক্ষের আইনজীবীদের কোনো বলার সুযোগই নেই। কিন্তু আমাদের হাইকোর্টের রিট বেঞ্চ বিষয়টা গুরুত্ব অনুধাবন করে শুধু লার্নেড অ্যাটর্নি জেনারেল বা এডিশনাল অ্যাটর্নি জেনারেলকে শোনেননি, আমরা আপত্তি সত্ত্বেও ওনারা বলেছেন একটি পাবলিক ইম্পর্টেন্স। আমার বন্ধু এখানে উপস্থিত আছেন জনাব শিশির মনির, আরও একজন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু সাহেব, এবং আরও একজন আরেকজন আইনজীবী ব্যারিস্টার সাইদ ব্যারিস্টার ইমরান হোসেন, ভালো আইনজীবী, ওনারাও হিয়ারিং করেছে, এবং হিয়ারিংয়ের পরে 2 তারিখে হিয়ারিং হলো, গতকাল রুল জারি হলো, এবং এটা একেবারেই প্রাথমিক স্টেজে শুনানি, রুল জারি হয়েছে যে এটা বৈধ কি অবৈধ, এবং আমরাই বলেছি পিটিশনারদের পক্ষ থেকে, আপনি নিশ্চয়ই এই শব্দের সঙ্গে, কারণ আপনি একজন বিদগ্ধ সাংবাদিক, আমরা বলেছি যে আপনারা হিয়ারিংয়ের সময় কোর্টের একটা টার্ম আছে অ্যামিকাস কিউরি, অর্থাৎ গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় হলে পক্ষের বিপক্ষের আইনজীবী ছাড়াও যারা সংবিধান বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী এই সেক্টরে, আমরা বলেছি তাদেরকেও অ্যামিকাস কিউরি নিয়োগ করেন, যাতে এটা একটা ওয়ান্স ফর অল সেটেল হয়। কতটুকু রাষ্ট্রপতি আর্টিকেল 93 অনুযায়ী অর্ডিন্যান্সের নানা বিষয়গুলো না, হ্যাঁ, আমরা ওই নিটিগিটিতে না গেলাম। তো এটা নিয়ে আমার দৃষ্টিতে এটা নিয়ে এত টেনশন, এত আগে থেকেই প্রিএম্প্ট করা, এটার কোনো প্রয়োজন নাই। কেন করেছেন সেটা একটু তো জানতে। সেটা করেছে ওই দুই আইনজীবী, এটা তো আমরা তো আইনজীবী, আমরা কেন লড়ছেন সেটি আমরা লড়ছি কারণ ওই দুইজন আইনজীবী আমাকে নিয়োগ দিয়েছে। আচ্ছা, মানে আপনাদের আর্গুমেন্ট, আমাদের পেশাগত দায়িত্ব, মানে আপনাদের যুক্তিটা কি? এটা তো ফ্যাসিস্ট দেশ না যে আর কোন আইনজীবী কেস করতে পারবে, ডেফিনেটলি না, কিন্তু কেন করছে সেটাও তো আমরা জানতে চাইতে পারবো। আমরা তো আপনার মানে অথরিটেরিয়ান গভর্নমেন্টের আন্ডারে না যে কোনো কেস করা যাবে না। এখানে ওনাদের যুক্তি হচ্ছে যে আর্টিকেল আপনার 93-তে যে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা প্রেসিডেন্টের, একটাতে গণভোটে, সেইটা মানে সহজ বাংলার দর্শকদের বোঝার অনুধাবনের সুবিধার্থে, যেটা সংবিধানে নাই সেই বিষয়ে উনি অর্ডিন্যান্স দিতে পারে না। আরেকটা হচ্ছে প্রেসিডেন্ট অর্ডার, যেটা সংস্কার আদেশ দিয়েছে। প্রেসিডেন্ট অর্ডার দেওয়ার কোনো বিধান আপাতত সংবিধানে নাই। এখন অনেকেই প্রশ্ন করে এর সঙ্গে যে সংবিধানে তো আপনার গণভ্যুত্থানের প্রভিশনও নাই, গণভ্যুত্থানের না থাকুক আর্টিকেল 37, 38, 39, খুব সম্ভবত 36, এগুলোতে আছে সংগঠনের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মিছিল সমাবেশ মিটিং করার স্বাধীনতা। এখন আমি খুব শ্রদ্ধার সঙ্গে বলি, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি নিজেও এই জুলাই আন্দোলনে একজন খুবই সামান্য কর্মী, এবং যখন শেখ ফজলুল তাপসের বিরুদ্ধে মামলা করা তো দূরের কথা, তার দিকে কেউ কথাই বলতো না, কোর্ট পর্যন্ত অবনত হয়ে থাকতো দুর্ভাগ্যজনকভাবে, তখন আমি, মহসিন রশিদ এবং আমাদের আরেক বন্ধু শাহ আহমেদ বাদল, আমরা শেখ তাপস একটা খুব আপত্তিকর মন্তব্য করেছিল,
যে আমি প্রধান বিচারপতিকেও নামিয়ে দিয়েছিলাম, তারপরে বুদ্ধিজীবীদের বুড়িগঙ্গার কালো পানিতে ভাসিয়ে দেবো বস্তায় ভরে, যেটা পরবর্তীতে ফাঁস হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা না প্রকাশ্যই বলেছিল সুপ্রিম কোর্ট আচ্ছা, বারের আচ্ছা, একটা আচ্ছা, আচ্ছা। অডিটোরিয়ামের সভায়, ওদের কি যেন সংগঠনের সভায়, চিফ এবং জাস্টিসের ব্যাপারে ক্যাটাগরি হ্যাঁ category ক্যাটেগরি বলেছে। সিনাবাবুকে নামানোর প্রশ্ন, এবং আমরা তখন কন্টেম্প পিটিশন করেছিলাম, এবং আমার মা মারা গেছেন 24-এর 28 মে। আমার সেই টেনশনে যত রকম মানসিক বা পারলে উঠাই নিয়ে, এগুলো তো আমরা সবাই ভুক্তভোগী, আমি সামান্য ভুক্তভোগী, কত প্রাণ গেছে। তো জুলাই আন্দোলন, জুলাই পলিটিক্যাল উইল, সংস্কার, পরিবর্তন, এটার সঙ্গে এইটার কিছু নেই। Okay. আমি নিজে মনে করি যে সংবিধানের অনেকগুলো সংস্কার দরকার, রাজনৈতিক সংস্কার দরকার, নিজের সংস্কার দরকার। আমি এক্ষেত্রে বলি, মানুষ হতাশ হয়েছে কেন, এই যে 16-17 মাস যে সরকার থাকলো, সমাজের সবচেয়ে ক্রিমরা ওই সরকারের ছিল, যে সেক্টরে, কিন্তু আজকে দুদকে তাদের দুর্নীতির অভিযোগের পাহাড়ে জমেছে। আচ্ছা, আমরা মামুন ভাই এই প্রসঙ্গে পরে আসবো। কাজে এই তাদেরই তো সংস্কার হলো না যে সৎ থাকি। আচ্ছা, আমরা একটু আপাতত আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, তারপর সময় পেলে সেটি নিয়ে আলোচনা করব। আমি শিশির মনির ভাই যে প্রশ্নটি সৈয়দ মামুন মাহবুব ভাই বললেন যে সংবিধানে তো এটি নাই, এরকম সংবিধানে যেটি নাই সেই বিষয়ে তো রাষ্ট্রপতি আদেশও দিতে পারেন না, তাহলে রাষ্ট্রপতি আসলে কোন জায়গা থেকে আদেশ দিলেন? দেখেন, এখানে এরকম পিসমিল একটা দুটিকে টেনে নিয়ে আপনি বিচার করতে পারবেন না। ক্রাইসিসটা কখন শুরু হলো? ক্রাইসিসটা শুরু হলো ওয়েন বিএনপি ডিক্লাইন টু টেক ওথ। ইলেকশন পর্যন্ত তো ওকে, 2/3 মেজরিটি পেয়েছে, ওকে, দেয়ার ওয়াজ নো কোয়েশ্চেন। প্রশ্ন আসলো ওথ নেওয়ার, শপথ নেওয়ার। চিঠি পেলেন, চিঠিতে 2টা ওথ নেওয়ার জন্য ইনভাইট করা হলো। জুলাই আদেশেও আছে, জুলাই আদেশও আছে যে আপনারা 2টা সভার সদস্য হবেন, সংবিধান সংস্কার সভার সদস্য হবেন, আপনারা ওথ নেবেন, 180 দিনের ভিতরে এই জিনিসগুলো আলোচনা করে সংস্কার পরিষদ বোধ হয় না, সংবিধান সংস্কার পরিষদ পরিষদের সদস্য হবেন, 180 দিনের ভিতরে এগুলো শেষ করবেন। একই দিনে শপথ নেবেন, যেদিন সেটা নিচ্ছেন এদিন এটাও নেবেন। ওই ব্যক্তি শপথ দিবে যে ব্যক্তি ওখানে দিবে, এই ব্যক্তি এখানে দিবে। এটাই হলো সেকশন 8-এর বিধান। ওনারা এক অংশ নিলেন আর এক অংশ নিলেন না। ক্রাইসিস তৈরি করলো কে? বিএনপি voluntarily created the crisis. They have to take the responsibility. তারা এই আদেশ জারি করার আগে মাসের পর মাস আলোচনা হয়েছে, যে সমস্ত বিষয়ে একমত হয়েছে, কিছু জায়গায় ডিসেন্টিং রয়েছে, আদেশের ব্যাপারে কোনো ডিসেন্টিং ছিল না, কোনো প্রশ্ন উত্থাপন করে। গণভোটেও তো বিএনপি নভেম্বর হয়েছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি মাস গেছে, ফেব্রুয়ারি মাস গেছে, আদেশ তো জারি হয়েছে নভেম্বর মাসে। এত ডিসস্যাটিসফ্যাকশন নভেম্বর মাসে চ্যালেঞ্জ করে নাই কেন? নভেম্বর মাসে কোর্টে যায়নি কেন? নাকি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করেছে যে দেখিয়ে দেবো ইলেকশনের পরে? এই যে আমিত্ববোধ, এটা বিএনপিকে খাবে, আমি বলে যাচ্ছি আপনাকে। এই আমিত্ববোধ রাজনীতিতে কেউ এখন আর পছন্দ করে না, হাম্বলনেসকে মানুষ পছন্দ করে। বিএনপি যদি বলতো যে ঠিক আছে, যদি শপথ নাও নিতে হয়, লেট আস ডিসকাস উইথ আদার পলিটিক্যাল পার্টিস, যারা সংসদে গিয়েছে সকলের সঙ্গে আলোচনা করে আমরা কেউই নিব না, আর নিতে হলে আমরা সবাই নিব। কমিটমেন্ট, পলিটিক্সে কিন্তু কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে নেতা, আপনার যে নেতৃত্ব বোধ আছে, এটা আপনার অনেস্টি, ইন্টিগ্রিটিতে প্রকাশ পেতে হবে। আমি যদি সকালে একটা বলি, দুপুরে একটা বলি, রাতে আরেকটা বলি, মানুষ আমাকে নিয়ে হাসবে না? ডেফিনেটলি পিপল উইল লাফ এট মি, যে কিরে ভাই, নেতারই কি হালত। সত্যিকার অর্থে যদি আপনি কমিটমেন্ট দিয়েছেন, মানবেন, আদেশ হয়েছে, ইলেকশন হয়েছে, আপনি কমিটমেন্ট থেকে সরে আসছেন, আপনার পার্সোনালিটি সম্পর্কে কি ধারণা হলো? দলের পার্সোনালিটি সম্পর্কে কি ধারণা হলো? কিরে, আগে কি বললো, এখন কি বললো? দ্যাট ইজ হোয়াট ইজ ইন দ্য পাবলিক ডোমেইন। এভরিডে উই আর ফেসিং। আমরা ফ্যামিলিতে ফেস করছি, বাচ্চারা জিজ্ঞাসা করছে, কেন বাবা আগে এটা বললো, এখন কেন এটা বলে? ওয়াইফ জিজ্ঞেস করছে, কিরে বাবা অমুক এটা আগে বললো, এখন আমার শ্বশুর জিজ্ঞেস করে আমাকে, আগে যেটা বললো এখন যেটা বলছে। এই ক্রেডিবিলিটিটা লস করুক বিএনপি, এটা আমরা চাই না। উই লাভ বিএনপি, উই লাইক বিএনপি, উই অ্যাপ্রিসিয়েট বিএনপি। বিএনপির তো বিরাট আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট পার্ট। কিন্তু এটা দেখলে আমরা আহত হই, রক্তক্ষরণ হয়। আমি স্পষ্ট দেখতে পেয়েছি এই শপথ না নেওয়ার ফলে কি লিগ্যাল কনসিকোয়েন্স হচ্ছে। এই বিষয়টাকে টেনে তারা আদালতে নিয়েছেন, ডাইরেক্টলি নিতে পারেন নাই, মানুষ যেহেতু খারাপ বলবে, ইনডাইরেক্টলি নিয়েছেন। লোকের সঙ্গে কথা বলেছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে সরকার থেকে ইনস্ট্রাকশন দিয়েছেন। এগুলো আমরা বাস্তবে দেখেছি তো। আমাদেরকে তো না বলে কোনো লাভ হবে না, আমাদেরকে তো লুকিয়ে লাভ হবে না। উই আর পার্টিসিপেন্টস দেয়ার। অ্যাটর্নি জেনারেল অফিসারকে বলেছেন, কি বলেছেন, এত বেশি অপোজ করার দরকার নেই। আবার বিএনপির বড় বড় লোকেরাই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন। এই রিট পিটিশন ফরমায়েশি, আমি বলে যাচ্ছি আজকে আপনাদের সামনে, ফরমায়েশি রিট পিটিশন এগুলো করানো হয়েছে এবং করানো করে এই যে পর্যন্ত
আমাদের এটা কোনো আমার আপত্তি নাই যে কোর্ট রুল জারি করবে, এটা আমার আপত্তি নাই, ইন্ডিপেন্ডেন্ট হলে এটা আমার আপত্তি নাই, কিন্তু আমার দুঃখটা সেই জায়গায় বিএনপি কেন এটার পিছন থেকে কলকাঠি নাড়িতে হচ্ছে। আমরা একটু বিএনপি That is what is my point of view. আমি একটু বিএনপি আসাদুজ্জামান রিপন ভাই যেটি বললেন প্রশ্ন আর আমি নাই করি যে আসলে বিএনপির না, লাভ আমি- কি? আমি ওই জায়গাটাতেই মানে এর আগের পর্বে যেটা বলেছিলাম জি। যে আমি তো বিশ্বাস করতে চাই না যে বিএনপি কলকাঠি নাড়বে বা নাড়ানোর তার কোনো ইন্টেনশন আমি আছে। তো বলে ওনার কাছে আছেই। না, সেটা উনি মানে দাবি করছেন, হয়তো ওনার কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে দাবির পেছনে, সেটা আলাদা। কিন্তু আমি পলিটিক্যাল পার্টি অর্থাৎ আমার রেসপেক্টিভ পার্টির দায়িত্ব নিয়ে যদি আমি বলি, জি, জি। নিশ্চয়ই আমাকে দায়িত্ব নিতেই তো হবে, জি, কারণ আই এম রিপ্রেজেন্টিং মাই পার্টি। আপনি ভাইস চেয়ারম্যান রাইট। তো সুতরাং আমি যেটা বলতে চাই যে যেই দলটি আন্দোলন করলো, যেই দলটি এই জুলাই সনদের কন্টেন্টসগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে, মানে একদিন দুদিন না, দীর্ঘ এমনকি সময় ধরে গণভোটের আলোচনা। পক্ষেও তারা মত Yes, আমার পার্টির চেয়ারম্যান তিনি নিজে গণভোটের মানে আহ্বান জানিয়েছেন, এবং আমি যতগুলো জনসভায় আমি নির্বাচন আগিয়ে গেছি, প্রত্যেকবার আমি আগে গণভোটের জন্য ভোট চেয়েছি, তারপরে দলীয় প্রার্থীর জন্য ভোট চেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে ভোট চেয়েছেন। Exactly. আচ্ছা, এখন কথা হচ্ছে